ছোট লোকের বাচ্চা, এত অপমানের পরেও তুই আসছিস আমাকে প্রপোজ করতে? আসলে তো তোর বাবা মায়ের ঠিক নেই, না হলে এত অপমানের পরেও আমার সামনে আসিস। ঠাস করে চাটা দিলাম। তুই আমাকে বলস ভালো কথা, শেষ পর্যন্ত তুই আমার বাবা মাকে নিয়ে কথা বললি। যা, আজকে থেকে আর তোকে বিরক্ত করব না, তুই থাক তোর মতো। এই বলে চলে আসলাম বাসায়। আর বাসায় এসে কাউকে কোনো কিছু না বলে রুমে এসে পুরোনো দিনের কথা ভাবতে লাগলাম। 2 বছর আগের ফ্ল্যাশব্যাক। এই টিকুট, মা আর একটু ঘুমায়, এত সকালে ডাকতেছো কেন? কি এখন এত সকাল? 11টা বাজে। আজকে না তোর এসএসসির রেজাল্ট দিবে, তাড়াতাড়ি উঠ। কি আগে উঠাবা না? আসলে কালকে রেজাল্টের টেনশন করতে করতে দেরিতে ঘুমিয়েছিলাম, তো তাই এতক্ষণ ঘুমিয়ে আছি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের জন্য বের হলাম। যেতে যেতে পরিচয়টা দিয়ে নেই, আমি কাব্য হাসান আতিক। আমার বাবা একজন বড় বিজনেসম্যান। আমি বাবা মায়ের 3 মাত্র সন্তান। বড় ভাই আছে, বড়জন বিবাহিত, আর বাবা মাকে নিয়ে আমার পরিবার। আমি এবার এইচএসসি দিছি, আর আজকে রেজাল্ট দিবে। পরিচয় দিতে দিতে কলেজে চলে আসলাম। কলেজে আমার বন্ধুরা সিয়াম, সাকিব, হাবিব, দুর্জয় একসাথে বসলাম। সবার মুখে চিন্তার ছাপ রেজাল্ট নিয়ে। দোস্ত, রেজাল্ট ভালো হবে তো? ইনশাল্লাহ ভালো হবে। তাই যেন হয় ভাই। এই আজান দিতেছে। চল নামাজ পড়ে আসি। চল। তারপর সবাই মসজিদে গিয়ে নামাজ পড়ে কলেজে গেলাম রেজাল্ট আনতে। রেজাল্ট শুনে তো আমি খুশিতে লাফ দিলাম, কারণ আমি গোল্ডেন A+ পেয়েছি। আমার বন্ধুরাও সবাই ভালো রেজাল্ট করেছে, আর আমি বাবা মাকে ফোন করে সব জানিয়ে দিলাম। তারাও অনেক খুশি। তারপর আমি বাসায় চলে আসলাম। আমি বাসায় যেতেই বাবা মা আমাকে মিষ্টি খাইয়ে দিল, আর আমি পাশ হয়ে সালাম করলাম। তারপর বাবা বলল, অনেক বড় হ বাবা, তোমাদের দোয়া থাকলে আমি অনেক বড় কিছু করতে পারবো। আমাদের দোয়া সব সময় তোর সাথে থাকবে। আমাদের দোয়াও তোর সাথে আছে কিন্তু। ভাইয়া ভাবি, আমি জানি তো। তারপর হাতে একটা চাবি দিয়ে ভাবি বলে, আমার পক্ষ থেকে একটা সামান্য গিফট তোর রেজাল্টের জন্য। আর ভাবি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে, তাই তুই করেই বলে। এটা কিসের চাবি? এটা একটা বাইকের চাবি। তোর ভাইয়ের আমাকে দেওয়া জমানো টাকা দিয়ে এটা কিনেছি। এটার কি দরকার ছিল ভাবি? আপনার ভালোবাসাই তো আমার কাছে সব। আমার মাথায় হাত বুলিয়ে, তা আমি জানি রে ভাই, তবুও আমার ভাই এত ভালো রেজাল্ট করবে আমি কিছু দিব না, তা তো হয় না। আর এটা আমি একা কিনিনি, তোর ভাইও টাকা দিছে। ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে আরে আরে আমার ভাই কোথায়? আরে তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, আমার সব বন্ধুদের ট্রিট দিয়ে আসতে হয়েছে তোর রেজাল্টের জন্য। ও আচ্ছা, তাই এখন বল তুই আমার কাছে কি চাস? আরে আমার কিছু লাগবে না। না না, তা বললে তো হবে না, তোর কিছু নিতেই হবে। বল কি চাই? যা চাইবো তাই দিবে তো? আমি বলছি তো দিব, তোর যা চাই বল। ওকে, আমার একটা ভাবি চাই। মা দেখো কি বলে। ও তো ঠিকই বলছে, এখন বিয়েটা কর বাবা। ভাইয়া, এটা কিন্তু ঠিক না। তুমি বলছো আমি যা চাইবো তুমি তাই দেবে। ওকে মা, যাও, আমি বিয়ে করব। ভাইয়া বলেই রুমে চলে গেল। ওকে, ঠিক আছে, তাহলে এখন বিয়ের ব্যবস্থা করতে হবে দেখছি। তাই করো। তারপর বিয়ের ব্যবস্থা করা হলো 15 দিন পর। বিয়ের অনুষ্ঠানে সবকিছু ব্যবস্থা করতেছে বড় ভাই ও আব্বু। আমিও মাঝে মাঝে সাহায্য করি। তবে বিয়ের 7ম দিন বাবা এসে বলল, বাবা, আমরা সবাই তো ব্যস্ত আছি, তুই একটু তো চাচা চাচিকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আয়। ওকে বাবা। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি যা। যাচ্ছি। তারপর আমি গাড়ি নিয়ে চলে গেলাম বাস স্টেশনে। বাস এখন আসে নাই, তাই কতক্ষণ বসে অপেক্ষা করে একটা দোকানে গিয়ে স্পিড কিনে খেয়ে বোতলকে দিলাম পা দিয়ে একটা লাথি। বোতলটা গিয়ে পড়লো একটা মেয়ের গায়ে। মেয়েটির দিকে তাকিয়ে তো আমি অবাক, কারণ মেয়েটা মানুষ নাকি সবুজ ড্রেস পরা এক পরী, টানা টানা চোখ, তার উপর কাজল, সবুজ রঙের একটা হিজাব। আমি তো ক্রাশ খেলাম, তাই মেয়েটার দিকে একভাবে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর মেয়েটি আমার সামনে এসে ঠাস করে আমাকে একটা দিয়ে দিল। তারপর বলতে শুরু করলো, তুই আমার গায়ে বোতল মারলি কেন? সরি, আসলে আমি আপনাকে দেখতে পাই নাই। চুপ, তোর মতো বকাটা ছেলেদের কাজে তো এইসব। আরে আপনি ভুল ভাবছেন। আমি এখন একজনকে খুঁজতে এসেছি, না হলে তোর খবর ছিল। যত সব ফালতু পোলা। আরে আরে, কি আজব মেয়ে রে বাবা, দেখতে সুন্দর কিন্তু রাগী আর অহংকারী। আমি বলতে বলতে বাস কাউন্টার দিকে যেতে লাগলাম। গিয়ে দেখি কাকা কাকি দাঁড়িয়ে আছে। আমি গিয়ে তাদের পায়ে সালাম করলাম। তারা দুজনেই বলল, বেঁচে থাকো বাবা, আমাদের দোয়া সবসময় তোর সাথে থাকবে।
চাচু। মাওয়া তোকে খুঁজতে গেছে, ও তো এখন আসছে না। ওই তো মেয়েটা এসে গেছে। কোথায়? পিছনে ঘুরে তাকিয়ে তো আমি অবাক, কারণ মেয়েটি হলো একটু আগে যে মেয়েটার সাথে কথা কাটাকাটি হলো সে। তাহলে কি আমার ক্রাশই হলো আমার চাচাতো বোন মাওয়া? যাক, ভালোই হলো। তখনই মা বলল, ওই তুই এখানে কেন, বকাটে ছেলে কোথাকার? এখন আবার আমার পিছু নিয়েছিস? আরে আপনি কি যাতা বলছিস? তুই কি চিনিস ওকে? একটু আগেও আমার সাথে ঝগড়া করেছে। যাক বাবা, ঝগড়া করলো সে, দোষ দিল আমার। আচ্ছা বাবা, তুই বল তো কি হয়েছিল একটু আগে। আসলে তারপর কাকিকে সব খুলে বললাম। ওকে, এখন চল তাহলে আতিক, বাসায় যাই। তারপর গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। এরপর বাসার বাইরে আসলাম, ফ্রেন্ডদেরও আসতে বললাম, কারণ বাসায় তো মানুষদের মাঝে ভালো লাগছিল না। সবাই চলে আসলাম আমাদের ক্লাবে, যেখানে সবাই আড্ডা দেই। তারপর সবাই সেখানে আড্ডা দিতেছি, কিন্তু আমার আড্ডায় মন বসতেছে না, শুধু মার মুখটা ভেসে উঠছে। আর ভাবতেছি কি করে মানুষ এত সুন্দর হতে পারে। ওকে তো আমার প্রথম দেখায় ভালো লেগেছিল, এখন কি তাহলে ভালোবেসে ফেলেছি? না, এ হয় না, সে তো আমার 1 বছরের সিনিয়র। ও হ্যাঁ, বল, কিছু বলবি? কোন জগতে আছিস তুই? কেন এই জগতে? সত্যি করে বল, কি ভাবছিলি আর মিটি মিটি হাসছিলি? আমার মনে হয় শালাই কারো প্রেমে পড়েছে। না মানে আসলে সাকিব, তুমি ভুলে যেও না, আমি তোমার শালা না, তুমি আমার শালা, কারণ তোমার বড় বোন আছে। শালা, এখন যতই কথা ঘোরানোর চেষ্টা করো না কেন, কাজ হবে না। সত্যিটা বল এখন। তাহলে শোন, আমার একজনকে ভালো লেগেছে, আমার চাচাতো বোন মাওয়া, কিন্তু সমস্যা হলো আমার 1 বছরের সিনিয়র। আরে ভাই, এটা কোনো কথা হলো? সিনিয়র হয়েছে তাতে কি তাই বলে প্রেম করা যাবে না? যাবে, কিন্তু তবুও ভয় করে। তোর মতো ফাজিল যদি বলে ভয় লাগছে, তাহলে আমরা কি করব? বন্ধুরা, আমার কিছু পাঠক পাঠিকা লাগবে যারা গল্প পড়তে পছন্দ করেন। তারা রিয়েক্ট দিয়ে একটা মেসেজ দিবেন, আর গল্পের মধ্যে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। ওদের সাথে ওভাবে আড্ডা দিতে দিতে 5টা বেজে গেল। সে সময় ভাইয়ার ফোন, একবার তাকিয়ে রিসিভ করলাম। কোথায় তুমি? এই বন্ধুদের সাথে আড্ডা দিতেছি। এখনই একটু বাসায় আসো তো। কেন, কোনো সমস্যা ভাইয়া? না, একটু মার্কেটে যাবা, মাওয়ার কি যেন কেনা লাগবে। ও আচ্ছা, আসতেছি বলেই ফোন কাটলাম। বাইক নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি মাওয়া আপু বসে আছে। আমি গিয়ে বললাম, চলো আপু। দাঁড়া, তোকে কিছু বলে নেই আগে। বলো। ওর সাথে কোনো ফাজলামি করবি না। না, আমি কি কখনো কারোর সাথে ফাজলামি করছি? না, তুমি তো ফাজলামো শুধু সবাইকে জ্বালিয়ে মারো। মা, হয়েছে, আর নেকামো করতে হবে না, এখন যা। ওকে চলো। আচ্ছা চল, কাকে কি বলছে ওটা যেন মনে থাকে। সেটা দেখা যাবে। বাসার বাইরে চলে আসলাম। তারপর বললাম, কিসে যাব? কেন, তোর বাইকে যাব, কিন্তু ব্রেক মারবি না। আমি ওই রকমের ছেলে না। তারপর বাইক চালিয়ে মার্কেটে আসলাম। তারপর আপুর প্রয়োজনীয় জিনিস কিনে যে বের হব, তখনই দেখি আমার বান্ধবীগুলো দাঁড়িয়ে আছে। এরা হলো আমার ক্লাসমেট তিথি, অধরা, জান্নাত। ওরা আমাকে দেখেই আমার কাছে আসলো। কে এটা আতিক? এটা তোদের ভাবি। এটা বলে আপুর দিকে তাকালাম, দেখি আপু চোখ দিয়ে আমাকে পুড়ে ফেলবে। তারপর, আমাদের ভাবি তো দেখতে অনেক সুন্দর। অনেক সুন্দর মানিয়েছে তোদের। তা কবে থেকে শুরু করলি তোদের রিলেশন আমাদের না জানিয়ে? তোদের সাথে তো অনেকদিন দেখা হয়নি, তাই বলতে পারিনি। কুত্তা, একদম মিথ্যা বলবি না। তুই 1 সপ্তাহ আগেও আমার হাবিবের নামে মিথ্যা বলে টাকা নিয়েছিস। তোর কাছ থেকে অনেকদিন টাকা নেয়নি, তাই তোর সাথে দেখা হওয়ার পর টাকা না নিলে হয়? কুত্তা, তোকে তো আমি। মাওয়া আপু চুপচাপ আমাদের কাহিনী দেখতেছে আর হাসতেছে। আস্তে আস্তে তোমার রিলেশনের এমন 12টা বাজাবো না, আর কখনো জোড়া লাগবে না। না না দোস্ত, তুই আমার কলেজের দোস্ত না। এতে হবে না, কিছু লাগবে। কত লাগবে বল? এই তো শোনা, লাইনে এসেছো, 5000 টাকা দিলেই হবে। একটু কম করা যায় না? আমি এসব বিষয়ে বেশি কথা বলি না। তোকে আমি দেখে নিব। আচ্ছা ভাবি, আপনি ওকে একটু সাহায্য করবেন প্লিজ। ও আচ্ছা, কি করেছে সেটাই আমি এবং পাঠকেরা কেউ জানি না। আচ্ছা শোনেন তাহলে। নীলা বলতে শুরু করলো, 1 সপ্তাহ আগের ফ্ল্যাশব্যাক। আমি সেদিন একটা ছোট বোনকে দোকানে নিয়ে গেছিলাম, তার মধ্যপথে ওর সাথে দেখা। তারপর ও বলতে শুরু করলো, কিরে তুই এখানে, আর অন্যজনকে তো দেখলাম না। না থাক, তোকে বলতে হবে না। আরে বল।
বললে আমি কি পাবো? তোর কি হয়েছে তাই বল। হাইপকে তুই কি করতে দেখেছিস? আমি কাউকে শুধু শুধু কিছু বলি না। আচ্ছা কি লাগবে বল, তবুও বল ও কি করেছে। যদি 5,000 টাকা দিস তাহলে বলতে পারি। আচ্ছা দিব, এখন তো টাকা আনি নাই, কাল সকালে দিব এনে, এখন বল। আমি বাকি কাজ করি না। এখন তো আনি না, এত টাকা দিব কি করে? কেন, তোর বিকাশে টাকা আছে না, সেখান থেকে দে। ওকে দিতেছি, দাঁড়া। দে। তারপর আতিক দেখে ওর নাম্বারে বিকাশ থেকে মেসেজ এসেছে। টাকা তো দিয়েছি, এখন বল। শোন, আমাকে হাবিব ফোন দিয়ে বলেছে ও এখন এখানে আসতেছে। কি কুত্তা, তুই আমাকে আবারও বোকা বানিয়ে নিলি? ওই দেখ হাবিব আসতেছে। পিছনে তাকিয়ে দেখি সত্যি হাবিব আসতেছে। তারপর আতিকের দিকে ঘুরে দেখি ও নেই, আর হাবিব আমার কাছে চলে এসেছে। কি হয়েছে, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে বলো না আতিক, আমাকে আজকেও বোকা বানিয়ে টাকা নিল। কেন, কি হয়েছে? তারপর ওকে সব খুলে বললাম। ও পারে বটে। এই ছিল সেদিনের ঘটনার ফ্ল্যাশব্যাক শেষ। ও তোমাকে এত বোকা বানিয়েছে? ও শুধু আমার থেকে নয়, ওদের সবাই থেকেও নিয়েছে। কুত্তিগুলা। ওই তুই চুপ থাক, তুই ওদের সাথে এত ফাজলামো করছিস কেন কুত্তা? আমি ভয়ে চুপ। এখন সব বাদ, আমাদের রিলেশনের জন্য অনেক ট্রিট নিয়েছো, এখন আমাদের ট্রিট দিয়ে একটু ধন্য করো। তোর কাছ থেকে আজকে কিছু হলেও খরচ তো করতে পারবো। আমার কাছে খুচরা থাকলে 2 বা 1 টাকা দিয়ে তোদের মতো ফকিরদের বিদায় করতাম, কিন্তু তাও নাই। মাফ কর প্লিজ। কুত্তা, তুই আজকে যাই বলস না কেন, তোর আজকে ট্রিট দিতেই হবে। তোরা তোদের ভাবির কাছ থেকে টিট নিয়ে নে। জানিস তোর ভাবি কত ভালো, সে নিজেই বলেছে তোদের টিট দেবে। আমি তোকে কখন বললাম? এটা আমাকে সকালে থাপ্পড় দেওয়ার জন্য একটা সামান্য বাস। সত্যি আমাদের ভাবি এত ভালো যে আমাদের ট্রিট দিতে চায়। মাও পড়ে গেছে মাইনকা চিপায়, মনে মনে ভাবতেছে কুত্তাটা আমাকে এইভাবে বাজাবে বুঝতে পারি নাই। এখন মনে হয় আমার টাকাগুলো গেল। কুত্তা, তোর ব্যবস্থা পরে করতেছি, এখন ওদের ট্রিটটা দিয়ে নেই। আচ্ছা চলো। আরে আরে, আমার বন্ধুরা আছে না, ওদেরও আসতে বলি। যতই হোক ওর বন্ধু জিএফ ট্রিট দিবে। কুত্তাটা আমার টাকার আজকে 12টা বাজাবে। আচ্ছা আসতে বলো। তারপর আমি সাইডে গিয়ে আমি সিয়ামকে কল দিলাম। কোথায় তুই? এই তো এখানে আড্ডাখানে আসি। সবাই আছে, ওদের নিয়ে এই রেস্টুরেন্টে চলে আয়। কোনো প্রশ্ন করবি না, যেভাবে বলবো সেভাবে কাজ করবি। ওকে। শোন তাহলে, রাস্তায় কিছু পথশিশু থাকলে তাদের নিয়ে আসবি, আর ওদের এমন জায়গায় বসাবি যেন মা আপু না দেখে। কিন্তু করছিসটা কি বলবি তো? বললাম না কালকে তোদের সব বলবো। তারপর মা আপুদের কাছে এসে বললাম চলো সবাই। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম। কিছুক্ষণ পর সিয়ামরাও চলে আসলো। তারপর শুরু হলো খাওয়া। আমরা ছেলেরা এমন খাচ্ছে মনে হয় 2 দিন কেউ কিছু খায় নাই। সিয়াম তো বলেই ফেললো, ভাবি আপনি দেখতে যেমন সুন্দর তেমন মনটা অনেক ভালো। মা আর কথা শুনে শুধু মুচকি হাসতে মানবতার খাতিরে, আর মনে মনে বলছে ওইগুলা ফাজিলটার ফ্রেন্ড নাকি রাক্ষস, আজকে টাকাগুলো গেল। এরপর খাওয়া শেষে বিল দেওয়ার সময় মা আপু তো অবাক, কারণ বিল আপু দেখে 50টার মতো পথশিশু দাঁড়িয়ে আছে। আমি তাকিয়ে দেখি মাওয়া আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তার উপর আবার আমি চোখ টিপ দিলাম। এতে তো আরো তেলে বেগুনে জ্বলে উঠলো। ফাজিল, তোর জন্য আমার এতগুলো টাকা গেল, তার উপর আবার চোখ টিপ মারিস? তোর একটা ব্যবস্থা করতে হবে, আমার সাথে ফাজলামো করার মজা হাড়ে হাড়ে টের পাবি। আচ্ছা এই নিন টাকা। তারপর সবাই রেস্টুরেন্ট থেকে বের হলাম। তারপর সবাই মাওয়া আপু আমার কাছ থেকে বিদায় নিল। হারামি, তোর জন্য আমার কতগুলো টাকা গেল। হা হা, এটা আমাকে থাপ্পড় দেওয়ার জন্য। তা দেখবি নে, এখন বাসায় চল। তারপর বাইক চালাতে শুরু করলাম। বাইক একটা দোকানের সামনে থামালাম। তারপর জিজ্ঞেস করলাম আইসক্রিম খাওয়া? ফ্লার্ট করছিস? থাক, তোমার খাওয়া লাগবে না, আমি একা খাইতেছি বলে চলে গেলাম দোকানে। আমি দোকানে 2টো আইসক্রিম কিনে চলে আসলাম। আমি আপুর সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাইতেছি আর আর চোখে আপুর দিকে তাকাইতেছি। দেখি আপু আমার দিকে তাকিয়ে আছে। টাকা 2টো এনে আমাকে একটাও দিচ্ছে না কেন? তারপর আমি বললাম এই নিন, আপনাকে না দিলে আমার পেট খারাপ হবে তো তাই দিলাম। আইসক্রিম নিয়ে খোটা দিচ্ছিস? দাঁড়া, আজকে বাসায় যেয়ে নেই। তারপর আইসক্রিম খেয়ে দুজনে বাসায় আসলাম। আমি রুমে ফ্রেশ হয়ে ফেসবুকিং করতেছি, এমন সময় মাওয়া আপু এলো। এ কি তুমি আমার রুমে? তোর বান্ধবীদের সামনে কি যেন পরিচয় করিয়ে দিলি? ও, ওটা তো আমি এমনি বলেছিলাম। হারামি, তোর ফাজলামো ছুটাচ্ছি, দাঁড়া। বলেই দিল একটা বাড়ি। আরে ব্যথা পাচ্ছি তো। কুত্তা,
তোর জন্য আমার এতগুলো টাকা গেল, আবার আইসক্রিম নিয়ে খোটা দিচ্ছিস? এই বলে এলোপাথারি মারতে শুরু করলো। আমাকে এমন ভাবে মারছে পুরো শরীর ব্যথা করছে। অনেকক্ষণ মারা পর থামলো, আর কখন আমার সাথে ফাজলামো করতে আসলে আবার এমন মারবো এই বলে চলে গেল। বাবা মার বড় বলে কিছু বললাম না। যাই হোক, তুমি আমার ক্রাশ, আর আমার ফাজলামো তুমি আটকাতে পারবে না। আমাকে মারা শাস্তি তোমাকে ফাজলামো করেই দেব। তারপর বন্ধু হাবিবকে কল দিলাম। হ্যালো, বল। দোস্ত, কাউকে লাঠি দিয়ে পিটালে তার শরীরে যে ব্যথা হয় তার ঔষধ নিয়ে বাসায় আয়। কেন, তোকে আবার কে মারছে? তুই বাসায়, তোকে সব বলতেছি। আর হ্যাঁ, ঔষধ যেন কেউ না দেখে। আচ্ছা, আসতেছি। আই বলে টুট টুট করে ফোন কাটলাম। তারপর হাবিব বাসায় আসলো ঔষধ নিয়ে। আমি খেয়ে নিলাম। এখন বল কি হয়েছিল? তারপর হাবিবকে সব খুলে বললাম। রে, তোদের ভাবি অনেক রাগী। ভাই, আমার নীলা যেন এমন না হয়। শালা বেশি রাগ হলে ভালোবাসতেও সে বেশি জানে। তা ঠিক। এর মধ্যে ভাবি আমাদের ডিনারের জন্য ডাকলো। আমরা না করে দিলাম। কারণটা তো আপনারা জানেনই, আপু ট্রিট দিছিল, আর হাবিবকে আজ বাসায় যেতে দেয়নি। তাই দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি শরীর কোনো প্রকার ব্যথা নেই। তারপর আমি হাবিব দুজন ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে ভাবতে লাগলাম কিভাবে মা আপুকে জ্বালানো যায়। তারপর মা আপুর রুমে গেলাম। কি করো তুমি? আই শোন, আমি তোর বড় বোন, আমাকে আপনি করে বলবি। পারবো না, আমি তোমাকে বিয়ে করব। বউকে কি কেউ আপনি করে বলে? দাঁড়া, ছুটাচ্ছি তোর বিয়ে করা। এত কাছে এসো না আপু, কিছু একটা করে ফেলবো। কি করবি তুই আমাকে? দেখবে কি করতে পারি। এই বলে চুল ধরে কাছে টেনে এনে দিলাম 4 ঠোঁট এক করে। 30 সেকেন্ডের মতো বেশি রাখতে পারেনি। মা জোর করে ছাড়িয়ে, কুত্তা, তোর এত বড় সাহস, তুই আমাকে কিস করলি? তারা আজকে তোর খবর আছে বলে মা হাতে ঝাড়ু নিল। যে আমার কাছে এসে মারতে যাবে তখন আমি, আরে কাকি, এটা বলার পরই ভয় মা ঝাড়ু ফেলে পিছনে তাকায়, আর আমি এই সুযোগে তার গালে একটা কিস করে দিলাম দৌড়। কুত্তা, তুই আমাকে আবার কিস করলি? এই বলে আবার পেছনে ছুটলো। আমি গিয়ে কাকির পেছনে দাঁড়ালাম। কি হয়েছে আমার ছেলেটার? কাকি দেখো না, তোমার মেয়ে আমাকে মারতেছে। কেন, কি হয়েছে? তুই একে মারছিস কেন? মা, তুমি জানো না ও কি করেছে? কি করেছে ও, তাই বল। আমি বলছি আমি কি করেছি। আমি দুইটা থাক, বলতে হবে না, ও কিছু করে নাই। তোদের মধ্যে কি তা আমি বুঝি না বাপু। শুধু এইটুকু জেনে রাখ, আমার ছেলের গায়ে হাত পড়লে তোর হাত কেটে ফেলবো। মা, তুমি বলো তো, তুমি আমার মা নাকি ওই কুত্তাটা? কাকি দেখো, তোমার সামনে আমাকে কুত্তা বলছে বলে আপুর দিকে তাকিয়ে চোখ মারলাম। এটা দেখে আপু তেলে বেগুনে জ্বলে উঠলো। শুধু কাকি সামনে দেখে কিছু বলতে পারছে না। ঠাটিয়ে একটা চর মারলে ওর আর আমার সামনে বেয়াদবি করার শখ মিটে যাবে। মা, যদি শুনি তুই আতিকে কিছু বলছিস, তোর খবর আছে। মাওয়া একবার ভয়ে চুপসে গেছে, আর অন্যদিকে ঘরে ঢুকতে ঢুকতে বলল, ছোট, ওকে নিয়ে বেশি লাফাস না, একদম মাথায় উঠে যাবে। ওহ, ও আমার অনেক ভদ্র একটা ছেলে। কাকি, এটা মা বলছে না। ওই ফাজিল, একদম নাকামি করবি না। তুই কিরকম তা আমি জানি। মামা মায়ের কথা শুনে মিটিমিটি হাসছে। বড় আম্মু একেবারে ঠিক কথা বলেছে। ওই, তোকে চুপ থাকতে বলছি না? মাওয়া আবার চুপ হয়ে গেল। আর ভাবি, আমার ছেলেটাকে নিয়ে কোনো বাজে কথা বলবা না, তাইলে আমি ওকে আমার সাথে নিয়ে যাব। থাক তুই তোর ছেলেকে নিয়ে, আমি আমার মেয়েকে নিয়ে চললাম। এই বলে মাওয়াকে নিয়ে চলে গেল। বাবা তুই বস, আমি আর তুই আড্ডা দিব। তারপর আমি আর কাকি কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে গেলাম। রুমে বসে মোবাইল টিপতেছি। কিছুক্ষণ পরে মা আপু আমার রুমে আসলো। আমি রুমে বসে ফ্রি ফায়ার খেলতেছিলাম, তখন আপু আসলো। এসে আমার থেকে ফোন নিয়ে মারলো এক আসার। যাক বাবা, আমার ফোনটা একেবারে শেষ। তারপর আমি আপুর দিকে তাকিয়ে দেখি প্রচুর রেগে আছে। কি আপু, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? আর ফোন ভাঙলে কেন? তোর ফোনের গুষ্টি পিন্ডি। আগে বল, তুই আমাকে কিস করার সাহস কই পেলি? আমি তো ভয় শেষ। আরে কাকি, তুমি এবার আর মিথ্যা বলতে পারবে না। আরে আরে, আমার ছেলেটার কলা ধরছিস কেন? কাকি দেখো না, আমাকে মারতে এসেছে। কি? থাক বাবা, ওকে আমি পরে দেখতেছি, এখন তুই খেতে আয়। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়, এই বলেই চলে গেল। তারপর আমি আমার ফোনের কাছে গেলাম। গিয়ে দেখি ফোনের অবস্থা একেবারে বাজে। দেখে খুব কষ্ট হচ্ছে। অনেক কষ্টে নিজের টাকা জমিয়ে ফোনটা কিনেছিলাম।
তারপর সব রাগ চাপা রেখে ফোন থেকে সিম আর মেমোরি খুলে রেখে ফোনটা ফেলে দিলাম আর মনে মনে বললাম, তুমি আমার কষ্টের ফোন ভাঙলে আমিও তোমার টাকা দিয়ে ফোন কিনবো। তারপর নিচে গিয়ে মন খারাপ করে খাবার টেবিলে বসলাম আর ভাবতেছি কিভাবে ফোনটা কিনাবো, আর চুপচাপ খাইতেছি। হঠাৎ কাকি বলল, কিরে বাবা চুপ করে আছিস কেন? কোনো কারণে কি মন খারাপ? না কাকি। কি হয়েছে সত্যি করে বল, মামা কি কিছু করেছে? মা সব কিছুতে আমাকে টানো কেন? তোর দ্বারা বিশ্বাস নেই, কিছু করতেও পারিস। যেভাবে আমার ছেলেটার পেছনে পড়ে থাকিস। আমি ওর পেছনে পড়ে থাকি নাকি ও পড়ে থাকে? বাবা বল, ও কিছু করেছে কিনা। কাকি, আমি আমার রেজাল্টের জন্য আপুর কাছে একটা গিফট চেয়েছি, কিন্তু দিতেছে না। এই কথা শুনে মা আপুর গলায় ভাত আটকে গেছে, তাই কাশতে শুরু করলো। আমি পানি এগিয়ে দিলাম। হারামিটা নিশ্চয়ই কোনো ধান্দা করেছে। কি, তুই কখন গিফট চাইলি? তুই চুপ থাক, কোনো কথা বলবি না। তুই কি চেয়েছিস বাবা ওর কাছে? আমি শুধু একটা ফোন চেয়েছিলাম। কি ফোন লাগবে বাবা তোর? একটা আইফোন 13 প্রো দিলেই হবে। কি, তুই এত দামি ফোন দিয়ে কি করবি? যা করার করবে মাওয়া, তুই ওকে ও যে ফোন চাইছে তাই কিনে দিবি। আচ্ছা, আব্বুকে টাকা দিতে বললো, আমি কিনে এনে দেব। না কাকি, আমি কাকার টাকায় ফোন নিব না। যদি আপুর টাকা দিয়ে দেয় তাহলেই নেব। ও এত টাকা পাবে কোথায়? কেন, ওর স্কলারশিপের টাকা আছে না, ও সেই টাকা দিয়ে কিনে দেবে। হ্যাঁ, আমারে পাগলা কুত্তায় কামড়াইছে যে ওকে ওই টাকা দিয়ে ফোন কিনে দেব? আচ্ছা যাও, তোমার ফোন দেওয়া লাগবে না। আই, একদম ন্যাকা কান্না করবি না। আমি বুঝতে পারছি আমি তোর ফোন ভাঙছি, তাই তুই আমার টাকা দিয়ে ফোন কিনতে চাস বলেই জিব্বায় কামড় দিল। কি, তুই আতিকের ফোন ভাঙছিস? তোর আমার ছেলেকে আজকে ফোন কিনে দিতে হবে, তাও আবার ও যেটা চাইছে সেটাই। মা, ওর যেটা ভাঙছি তার দাম তো ফোনের থেকে অনেক কম। তা যাই হোক, আমার ছেলেকে ফোন কিনে দিবি, নয়তো তোর ফোন আর ল্যাপটপ দুটোই আমি নিয়ে যাব। হারামিটা জায়গা মতো বাস ঠিকই দিল। আচ্ছা, ওকে কিনে দেব। আচ্ছা, এখন আমার বাবাটা খুশি তো? ও খুশি হবে না মানে? ফাজিলটা ফাজলামো করে আমার মেয়েটার কত টাকা নিয়ে নিল। দেখো না কাকি। আহ ভাবি, ছেলেটাকে খেতে দেন তো শান্তিতে। অন্যদিকে মা আমার দিকে তাকিয়ে ভাবতেছে, কি সুন্দর অভিনয়টা করতে পারে ফাজিলটা। আর আমি তাকে দেখি মাও আমার দিকে তাকিয়ে আছে, তাই দিলাম একবার চোখ মেরে। এদের তো আপু আরো রেগে গেল। খেয়াল করে দেখলাম আপু রাগলে তাকে আরো সৌন্দর্য বাড়িয়ে দেয়, তাল দুটো একেবারে লাল হয়ে যায়। এটা আমি দেখে আবার ক্রাশ খেলাম আর চিন্তা করলাম, আপুকে যদি লাইফ পার্টনার করতে পারি তাহলে প্রতিদিন ডাকাবো। তারপর সবাই খেয়ে যা যা রুমে চলে গেলাম। বিকালবেলা কাকি আমাকে ডাক দিল, আতিক বাবা এদিকে আয় তো। আসতে বলে কাকির কাছে চলে গেলাম। দেখি মা রাগি চোখে তাকিয়ে আছে। বলো কি বলবে? এই নে বাবা। কি আছে এতে? খুলেই দেখ না। আমি গেলাম রুমে। মাওয়া পাশে এখনো দাঁড়িয়ে আছে। আমি তার সামনেই খুলে দেখি একটা আইফোন। তারপর আমি খুশিতে লাফ দিলাম। দেখ দেখ, কুত্তাটা আমার সামনে লাফাচ্ছে। দেখো দেখো, তুমি আমার 20,000 টাকার ফোন আর আমি তোমার থেকে 1.5 লাখ টাকার ফোন নিলাম। ইয়াহু বলেই আবার একটা লাভ দিলাম। দেখ, তোর জন্য আমার এতগুলো টাকা গেল, আবার আমার সামনে লাফাচ্ছিস। ভালো হবে না কিন্তু। কি করবে তুমি? আমার কিচ্ছু করতে পারবে না, বলে দিলাম দৌড়। মাওয়া আপু পেছনে দিল দৌড়। আমি রুমে গিয়ে দরজা আটকিয়ে দিলাম। কিরে, দরজা আটকালি কেন? তোর তো অনেক সাহস, দরজা খোল। না না, আমি তোমাকে ভয় পাই না। দরজার কাছে এসে একটা রাক্ষসী পেতনি আছে, তাকে ভয় পাই। তুই তো লাল বান্দর কুত্তা, নাইজেরিয়ান বন মানুষ। আরো অনেক গালি দিতেছে। আমি চুপ করে দাঁড়িয়ে গালি শুনতেছি। বুঝতে পারতেছি আমি বের হলে আমার অবস্থা শেষ, তাই চুপ করে আছি। আর অন্যদিকে মাওয়া দেখে এত গালি দেওয়ার পরেও আমি বের হচ্ছি না। তখন নিজের মাথায় চুল ছিটতে চলে গেল। আমি কতক্ষণ পর দেখি কোনো শব্দ হচ্ছে না, তাই বুঝলাম মা চলে গেছে। তাই ফোন চার্জে লাগিয়ে দিয়ে একটা গল্পের বই পড়তে বসলাম। এভাবে আমার ফাজলামো করতে করতে গেল 3 দিন। আজ ভাইয়ের গায়ে হলুদ, তাই বাসা সাজানো হয়েছে। অনেক আত্মীয় স্বজন এসেছে। সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম, তখন ভাবি আসলো। কি দেবর মশাই, এখনো ঘুমাচ্ছিস? এখন ওঠ। উফ ভাবি, একটু ঘুমাতে দিন। এখন ওঠ না ভাই, অনেক কাজ আছে। ও, আপনার জ্বালা একটু শান্তিতে ঘুমাতেও পারবো না। এই নে। এটা দিয়ে কি করব? হাতে একটা হলুদ রঙের পাঞ্জাবি দিয়ে ভাবি বলে, এটা গায়ে হলুদে পরবি আর এটা বিয়েতে পরবি। ভাবি, এগুলো পরে কি করব? এগুলা পড়তে হবে, ব্যাস।
আর কোনো কথা হবে না। আচ্ছা ভাবি। এগুলা পরলে একটু সাবধানে থাকিস, কারণ আমার দেবরকে এগুলা পরা অবস্থায় দেখলে মেয়েরা টাঙ্কি মারতে চাইবে। আমার তো মা হলেই হয়। আচ্ছা ভাবি। ওকে, এখন ফ্রেশ হয়ে নিচে আই বলেই চলে গেল। তারপর নিচে গিয়ে নাস্তা করে মাকে খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম, দেখি মাওয়া আমার কাজিনের সাথে আড্ডা দিচ্ছে, তাই আমি ওদের কাছে গেলাম। কি মিস ময়দা সুন্দরীরা, কি করতেছো? কি বললি তুই? আমরা ময়দা সুন্দরী? তো কি, যেভাবে ময়দা দিয়েছো, এতে একটা ময়দার দোকান দিলে ময়দার ব্যবসায়ী 1 বছরে কোটিপতি হয়ে যাবে। তুই এখন যাবি নাকি তোর নাক ফাটাবো? সবসময় তো ভেজাল থাকেন কেন? আমি ভেজাল? তারা আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। এই বলেই রুমের ঝাড়ুটা হাতে নিল। আমাদের কাহিনী দেখে কাজিনরা হাসছে, না দেখি পরিস্থিতি গরম, তাই আমি দিলাম দৌড়। এক দৌড়ে নিচে চলে আসলাম, সবাইকে কাজে সাহায্য করতে লাগলাম। অন্যদিকে উপরে আপু ও এত ফাজলাম করে কেমনে জানি না রে, আমাকে তো একেবারে জ্বালিয়ে মারে। আপু তোমার কাছ থেকে কোনো টাকা নেয়নি ফাঁদে ফেলে? আর বলিস, কুত্তাটা আমার অনেক টাকা নিয়েছে। তাই নাকি? ও তাহলে তোমাকেও ছাড়ে নাই? না, কেন? ও কি তোমাদের থেকেও টাকা নিয়েছে? শুধু আমাদের না, আমাদের বয়ফ্রেন্ডের কাছ থেকেও টাকা নিয়েছে। বলো কি, তোমাদের বয়ফ্রেন্ডদেরও ছাড়ে নাই? শুধু তাই না, তাদের বাস দিয়ে টাকা এনেছে। কি? কিভাবে? সে অনেক বড় কাহিনী, বলো শুনি। আচ্ছা তাহলে শুনো। বলতে শুরু করলো, সেদিন আমি আর শান্তা ঢাকায় এসেছি ঘুরতে, সাথে আমাদের বয়ফ্রেন্ডও আছে। আতিক কিভাবে যেন তা দেখে ফেলেছে। তখন ও মনে মনে বলল, তোরা আমাকে না জানিয়ে এখানে এসে ঘুরে বেড়াচ্ছিস, দাঁড়া তোদের মজা দেখাচ্ছি। আমরা পার্কে বসেছিলাম, তখন আমি আর শান্তা আইসক্রিম খাওয়ার জন্য বায়না করি। তারপর আমার আর ওর বয়ফ্রেন্ড আইসক্রিম কিনতে দোকানে যায়। ও তখন তাদের কাছে যায়। হাই ভাইয়া। হ্যালো, তা কেমন আছো ভাইয়া? আমি তো ভালো আছি, কিন্তু আপনার মনে হয় ভালো থাকবেন না। আপনারা কি দুজনের সম্পর্কে জেনে শুনে ওদের সাথে রিলেশনে গিয়েছিলেন? কেন, ওদের কি কোনো সমস্যা? অনেক সমস্যা। কোনটা রেখে কোনটা বলবো? তুমি সবগুলো আস্তে আস্তে বলো। আমি আবার কাউকে শুধু শুধু উপকার করি না। কি লাগবে তোমার, বলো। বলো, তুমি কি চাও? কিছু চাই না, দুজনে মাত্র 10,000 টাকা দিলেই হবে। কি 10,000? তাও আবার মাত্র? কিছু কমানো যায় না ভাই? হবে না ভাই, যদি জানতে চান তাহলে দিন। আচ্ছা, এখন তো ওরা আপনাদের জন্য অপেক্ষা করছে, তাহলে আপনারা যান। আমি এটা আপনাদের যাওয়ার আগেই বলেনি। ওকে, তাহলে তুমি এদিকে আসো আমাদের সাথে। ভাইয়া আপনারা যান, আমার বন্ধুও এই জায়গায় এসেছে, আমি ওদের নিয়ে আসতেছি। তারপর কুত্তাটা আমার আর শান্তা দুজনার বয়ফ্রেন্ডের সাথে কাপল পিক তুলে আমাদের কাছে আসলো। ও আর ওর বন্ধুরা এসে বসেই আমাদের দুজনের ফোনে দুটো মেসেজ। আমাদের না জানিয়ে এখানে এসে ঘুরোস বয়ফ্রেন্ড নিয়ে, এখন আমাদের ট্রিট দে, না হলে কিন্তু পিকগুলো খালা খালুর কাছে পাঠাইয়া দেব। কেন, তোর কাছে মেসেজ গেছে? তাহলে এখন কি করবি? আচ্ছা তাহলে এখনই চল রেস্টুরেন্টে ওদেরকে নিয়ে। আমার ভাইটাকে ট্রিট দিতে হবে না? এ তো আদর করতেছে, ফাঁদে না পড়লে এমন লাথি দিতি। আরে আমার ট্রিট লাগবে না, তোরা এনজয় কর। হারামি, আর কত নাটক করবি? আরে না, তুই আমার গোলগোল ভাই, তোর সাথে দেখা হয়েছে, ট্রিট না দিয়ে পারি? আয় ওদের সাথে পরিচয় করে দিই। থাক, লাগবে না, আমি তাদের সাথে পরিচিত হয়েছি, ঠিক না ভাইয়া? আমরা পরিচিত হয়েছি। আচ্ছা তাহলে চল এখন। ট্রিট নিতে পারি যদি তোদের টাকায় দেস। একেবারে মনের কথা বলেছো ভাই। আরে তা কি করে হয়? সরি ভাইয়া, আমি ওদের থেকে ট্রিট নিব। আরে ভাই, এটাতেই ঠিক থাক, তা কি করে হয় বলো। সরি ভাইয়া, তাহলে আমরা খাবো না। হারামি, তুই আমাদের টাকায় খরচ করাবি? তোকে সময় মতো পেয়ে নেই। আরে ভাই চলো, আমরাও খাবো। তারপর ও আর ওর 10 জন সহ আমরা রেস্টুরেন্টে গেলাম। তারপর ও আর ওর বন্ধুরা সবাই যে যার মতো অনেক খাবার অর্ডার করে খায়। এমনভাবে খাবারগুলো খাচ্ছিল মনে হয় 7 দিন কিছুই খায় নাই। যাই হোক, খেয়ে বের হলো সবাই। আমার হাতে বিলের কাগজ দেয়া হয়, তা দেখে আমি অবাক, কারণ বিল 11,050 টাকা। পাশে তাকিয়ে দেখি ওর বন্ধুদের হাতে একটা প্যাকেট। তারপর আমি বলি, এগুলো কি? আরে খাইছিস তো শুধু একজনের ট্রিট, আরেকজনেরটা হাতে নিয়ে নিলাম। হারামি, তুই আমাদের টাকায় খরচ করাবি? ওরে কুত্তা,
বলি আমি ওয়েটারকে বিল দিলাম। আচ্ছা যাই হোক, এখন ভাইরা শোনো, ওদের কোনো সমস্যা নেই। আমি ফাজলাম ও আপনাদের থেকে টাকা নিলাম। মানে কি হয়েছিল? ও তোমাদের থেকেও টাকা নিয়েছে? কি হয়েছিল সব খুলে বলো তো। তাহলে শুনো, তারপর ওরা আইসক্রিমের দোকান থেকে টাকা নেওয়া পর্যন্ত সব খুলে বলল। কি ও তোদের এতটা বোকা বানিয়েছে? আদিক্কা পাশে তাকে দেখেও নাই। ও তোমাদের সাথে আমাদেরও বোকা বানিয়ে টাকা খরচ করে গেল। এই ছিল আমাদের ব্যাম্বু দেওয়ার গল্প। ও তাহলে তোমাদের এইভাবে বোকা বানিয়েছে? কি করব বলো, শয়তানটার বুদ্ধির সাথে পেরে উঠি না। ফাজিলটাকে কিছু করতে গেলে উল্টো আমাদের কিছু না কিছু করে দেয়। এখন চলো লাঞ্চ করে যে যার রুমে গিয়ে রেডি হই। আচ্ছা। আর অন্যদিকে আমি অনেক কাজ করে ক্লান্ত হয়ে রুমে গেলাম। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুম দিলাম। ঘুম থেকে রেডি হয়ে হলুদ পাঞ্জাবি পরে বের হলাম। বের হয়ে দেখি হলুদের স্টেজ সাজানো শেষ হয়েছে। তারপর সিঁড়ির দিকে তাকিয়েই আমি তো অবাক, কারণ সিঁড়ি দিয়ে মাও আপু একটা হলুদ শাড়ি পরে নামছিল, যাতে হলদে পরীর মতো লাগছিল। আমি তো এক ধ্যানে তাকিয়ে আছি। তখন আপু আমার সামনে এসে হাতের তুড়ি বাজিয়ে বলছে, কি রে এইভাবে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে কি দেখিস? তোমাকে দেখি। কি তুই আমাকে দেখিস? এইভাবে বেহায়ার মতো একটা মেয়েকে দেখছিস, কোনো লজ্জা করে না? আরে আমি কি বলছি, আপনার সৌন্দর্য দেখি মিস ময়দাবতী। এই কথা শুনে তো মাওয়া রেগে আগুন। কি বললি তুই, আমি ময়দাবতী? তা নয় তো কি, যেভাবে ময়দা দিয়েছো এতে এক বস্তা ময়দা মনে হয় আপনার মুখে আছে। কি বললি তুই? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে বলেই আমাকে ধরবে। আমাকে আর ভয় পাই কে, ওখান থেকে পালালাম। কিরে পালাচ্ছিস কেন? দাঁড়া। না শুনেই চলে আসলাম। তারপর আমি আমার বাসার ক্যামেরা নিয়ে রুম থেকে বের হলাম। সবাই আমার কাছে ছবি তুলতে চাইলেও আমি তুলিনি, কারণ ক্যামেরাম্যান আনা হয়েছে। আমি সুযোগ পেলে শুধু মা আপুর ছবি তুলতেছি। যা, তার চোখে ধরা পড়ে গেলাম আমি। তারপর আমার কাছে আসলো। তুই আমার ছবি তুললি কেন? কই না তো। তোতলাচ্ছিস কেন তুই? কই তুলতেছি, আমি তোমার কোনো ছবি তুলিনি। এই বললেই হলো, দেখি তো ক্যামেরাটা দে তো। কি করবে এটা? আমি বলছি তো ছবি তুলি নাই। আরে তুই আগে ক্যামেরা দে তো। এই বলে জোর করে ক্যামেরাটা নিয়ে নিল। কিরে তুই তো বললি একটাও ছবি তুলিসনি। আসলে কি? দাঁড়া, তোকে আজকে আমি যে না মারতে যাব তখনই। আরে তোরে এখানে, আমি তো তোদের সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। চল এখন গায়ে হলুদে অনুষ্ঠান শুরু হবে। তারপর আমি মা আপুর হাত থেকে ক্যামেরাটা নিয়েই একবার চোখ মারলাম। তাতে তো সে বেগুন, তাতে তো সে আগুন। শুধু কাকি আছে দেখে আমাকে কিছু করছে না। কাকি না থাকলে আমার 12টা বাজিয়ে ছাড়তো। তারপর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। যে যাকে পারছে হলুদ লাগাচ্ছে, কিন্তু মা আপুকে দেখতে পেলাম না। হাতে কিছু হলুদ দিয়ে তাকে খুঁজতে লাগলাম। তারপর ছাদে এসে দেখি একা দাঁড়িয়ে আছে। আমি পেছন থেকে গিয়ে হলুদ লাগিয়ে দিলাম দৌড়। সেও কিছু করতে পারলো না। কুত্তাটা, আমি জানতাম এমন কাজ তুই ছাড়া আর কেউ করবে না। এত কষ্টে পালালাম তাও ছাড়লি না। সবার হাত থেকে বাঁচলেও আমার হাত থেকে বাঁচতে পারবে না। কুত্তা, তুই আমাকে এত জ্বালাস কেন বলতো? তোমাকে ভালোবাসি বলে। কি বললি? হ্যাঁ, হবে কি তুমি আমার রাজ্যকে গল্প করার সাথী? কি তোমার কোলে মাথা রেখে জ্যোৎস্না রাতে চাঁদ দেখার অধিকার? দেবে কি আমার সাথে গোধূলি লগ্নে হেঁটে হেঁটে বহুদূর যাওয়ার অধিকার? দেবে কি তোমার বুকে মাথা রেখে ঘুমানোর অধিকার? হবে কি আমার আম্মুর ছোট ছেলের বউ? হবে কি আমার বাবার নাতি নাতনির মা? তুই এত খারাপ হবি জানতাম না। আমি তোর বড় বোন হই। তাতে কি, তুমি তো আর আমার আপন বোন না। তাছাড়া চাচাতো বোনকে বিয়ে করা যায় আছে। তাছাড়া আমি তোর বড় বোন। বড় হলে বিয়ে করা যাবে না এটা কোথাও লেখা আছে? ঠাস, বলছি না আমি তোকে ভালোবাসি না। তাছাড়া আমি তোকে সহ্যই করতে পারি না। এই বলেই চলে গেল। তুমি যতই আমাকে নানা করো, আমি তোমার পিছু ছাড়ছি না। তারপর নিচে চলে আসলাম। তার পরের দিন বিয়ে খুব ভালোভাবে সম্পন্ন করা হয়। মা আপুকেও আমি আগের মতো জ্বালিয়েছি বিয়ের দিনও। যাই হোক, বিয়ের সব কার্যক্রম শেষ। ভাবির সাথেও আমার অনেক ভাব হয়েছে। দুই ভাবি আমাকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসে, কারণ একজনের কোনো ছোট ভাই নেই। বিয়ের 7 দিন পর সব আত্মীয় স্বজন চলে গেছে, শুধু মা আপু বাদে আমি ঘুমাচ্ছিলাম। এই ওঠ, আর কত ঘুমাবি? ভাবি ঘুমাতে দিন। তোমরা দুজন সকাল সকাল কি শুরু করছো? আজকে তুই আমাকে আর বড় ভাবিকে নিয়ে ঘুরতে যাবি।
আমি এখন পারবো না, আমাকে ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে, তোর যাওয়া লাগবে না। আমরা তোর কে হই যে তুই আমাদের সাথে যাবি? আর এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করো না তো। আরে শোন, এভাবে রাগ করো কেন? তোমরা ঘরে গিয়ে রেডি হও। ভাবি শোনেন না, মা আপুকেও সাথে নিয়ে চলো না। কেন? ওকে নেব কেন? না মানে আসলে ভাবি। তাইলে কি মাওয়াকেই আমাদের যা করতে হয়? ভাবি আমি তো চাই, কিন্তু সে তো আমাকে পাত্তাই দিতে চায় না। আচ্ছা শোন, আমরা রেডি হচ্ছি, তুই রেডি হয়ে নাস্তাটা কর। আচ্ছা। তারপর আমি রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করলাম। তারপর বের হলাম তাদের নিয়ে, সাথে মা আপু আছে। যেতে চেয়েছিল না, কিন্তু ভাবিদের জন্য রাজি হলো। তারপর গাড়ি নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। ভাইয়ারাও নাকি একটু পর আসবে, তাহলে ভালোই হবে, মা আপুকে জানাতে পারবো। একটু পর ভাইয়ারাও চলে আসলো, তারা নিজেদের বউ নিয়ে আলাদা হয়ে গেল। চলো আমরা ওই দিকটা থেকে ঘুরে আসি। তোর সাথে কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। তবুও তোমাকে যেতেই হবে। তারপর জোর করে নিয়ে দুজনে ঘুরলাম। সন্ধ্যায় সবাই একসাথে বাসায় ফিরলাম। তোমাদের জন্য একটা খুশির খবর আছে। কি বলো বাবা? তোমাদের চাচু এখন থেকে আমাদের বাসায় থাকবে। মানে? হ্যাঁ, আমরা এখানে একটা ফ্ল্যাট কিনেছি, এখন থেকে এখানেই থাকবো। কিন্তু বাবা, আমার ভার্সিটি। সমস্যা নাই, ট্রান্সফার করে এনে এখানে ভর্তি করব। আচ্ছা বাবা, তোমরা যেটা ভালো মনে করো। আমি তো সেই খুশি, এখন থেকে মা আপুকে প্রতিদিন দেখতে পারবো আর জানাতে পারবো। তারপর সবাই ডিনার করে রুমে গেলাম। কয়েকদিনের মধ্যে কাকারা ঢাকায় শিফট হয়েছে। আর একটা খুশির খবর হলো, মা আপু যে ভার্সিটিতে ভর্তি হয়েছে আমিও সেটাতে চান্স পেয়েছি, সাথে আমার বন্ধুরাও। যাই হোক, ভার্সিটি প্রথম দিন বাইক নিয়ে গেলাম। তারপর ভার্সিটিতে প্রবেশ করলাম। আমি আমার বন্ধুদের দেখে তাদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তখন দেখি মা আপু ও তার বান্ধবীরা কলেজে ঢুকতেছে। আমি তাদের সামনে গেলাম। হাই আপু। তুই এখানে? তোর জ্বালায় কি কোথাও একটু শান্তিতে থাকতে পারবো না? যাকে ভালোবাসি তার কাছে না আসলে চলে বলো? তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? তুমি যাই বলো না কেন, আমি তোমাকে ভালোবাসি। তোকে বলছি না আমি তোকে ভালোবাসি না, তারপরেও কেন আমার সামনে আসিস? তুমি যতই আমাকে বলো আমাকে ভালোবাসো না, আমি তোমার পিছু ছাড়ছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর বন্ধুদের কাছে গেলাম। দোস্ত, মায়া ভাবি তোকে মারলো, তুই কিছু বললি না কেন? আরে ভাই, প্রেম করতে গেলে একটু কষ্ট করতে হয়। সেটা জানি, কিন্তু এভাবে না মারলেও পারতো। আরে বেটা, দেখি কি করে আমাকে ভালো না বেসে থাকতে পারে। ভাই চেষ্টা কর, কিন্তু সাবধানে। আচ্ছা ভাই, চল ক্লাসে যাই। তারপর সবাই মিলে ক্লাস করলাম। আসলে আমরা সবাই যতই ফাজলামো বা দুষ্টুমি করি না কেন, তবে পড়ালেখাটা ঠিকঠাকই করি। ক্লাস শেষে সবাই কিছুক্ষণ আড্ডা দিচ্ছি। তবে আমি মনে মনে মা আপুর জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরই মা আপু আসলো। আমি বন্ধুদেরকে বিদায় দিয়ে তার সামনে গেলাম। তুই আবার আমার সামনে আসছিস? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন তুই আমার জন্য অপেক্ষা করছিলি? কেন? তোমার সাথে প্রেম করার জন্য। ইস, আইসে শখ কত, ও নাকি আমার সাথে প্রেম করবে। করব। তোকে সকালে থাপ্পড় দিলাম আর এখনই ভুলে গেছিস? না ভুলিনি, তবে তোমাকে যে ভালোবাসি সেটাও ভুলিনি। বুঝেছি, তোকে লাঠি দিয়ে না মারলে তোর ভালোবাসার ভূত মাথা থেকে নামানো যাবে না বলেই পাশের লাঠি খুঁজে হাতে নিল। আরে আরে করতেছো কি বলেই দৌড় দিয়ে বাইকের কাছে গিয়ে বাইকটা স্টার্ট দিলাম। আর ওইদিকে তারপর বাসায় চলে গেল। আর এইদিকে আমি বাসায় যেতেই ফাজিল মশাই বিকালে মাওয়াদের বাসায় যেতে হবে। কেন? কেন আবার? আপনার কাকি যেতে বলেছেন। আচ্ছা যাব। আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। তোর জন্য আমি, মা আর বড় ভাবি এখনো না খেয়ে আছি। ও, আমার তো মনেই নেই, আমি তাড়াতাড়ি আসতেছি। আয়। আসলে আগে মা আর বড় ভাবি আমাকে না খাইয়ে খেত না, এমনকি তারা আমাকে নিজ হাতেও খাইয়ে দিত। তার সাথে এখন আবার যোগ হয়েছে মেজো ভাবি। তারপর সবাই মিলে একসাথে খাবার খেয়ে রুমে গেলাম। বিকেলবেলা আমি রেডি হয়ে মা ও ভাবিদের বলে মা আপুদের বাসায় গেলাম। বাসাটা বেশি দূরে না, বাইকে যেতে মাত্র 10 মিনিট লাগে। বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কাকি দরজাটা খুলে দিল। তোর আসতে এতক্ষণ লাগে? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। সরি কাকি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা বস তুই, আমি তোর জন্য খাবার আনতেছি, তারপর দুজন আড্ডা দিব। আচ্ছা কাকি, মা আপু কোথায়? আছে ওর রুমে। আচ্ছা কাকি, তুমি খাবার আনো, আমি তোমার মেয়েকে জ্বালে আসি। তুই পারিসও বটে। আচ্ছা যা।
তারপর মা আপুর রুমের সামনে গেলাম, গিয়ে দেখলাম একটা বই নিয়ে মনোযোগ সহকারে পড়তেছে। আসতে পারি? তুই এখানে কি করিস? কেন আসতে পারি না? আমার শ্বশুর বাড়ি। এটা আবার তোর শ্বশুর বাড়ি হলো কবে থেকে? হয়নি, হবে তো সামনে। তুই সেই স্বপ্নেই দেখ। এই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে চাই। এটা কখনো হবে না। আচ্ছা, দেখা যাবে। এই বলে মা আপুর ফোনটা নিয়ে দিলাম দৌড়। মা আপু সাথে সাথে আমার পিছনে দৌড় দিল। এটা দেখে আমি তাড়াতাড়ি একটা রুমে ঢুকে দরজা আটকে দিলাম, আর আপু দরজার সামনে দাঁড়িয়ে। ওই, তুই আমার ফোন নিলি কেন? নিয়েছি তো, কি হয়েছে? তুই কোনো কথা না বলে দরজা খুলে আমার ফোনটা দে। দিব না, কি করবে? এরপর আপু শুরু করলো তার বকবকর। আমি কোনো উত্তর না দিয়ে তার ফোনে ফেসবুকে ঢুকে আইডিটা অ্যাড দিয়ে নিলাম, এমন ভাবে যেন সে না বুঝতে পারে। তারপর দরজাটা খুলে দিতেই সে আমাকে ধাওয়া করতে শুরু করলো। ধাওয়া করতে করতে একসময় আমি পা পিছিয়ে বিছানার উপর পড়ে গেলাম, আর আপু তার সামলাতে না পেরে আমার উপরে পড়ে গেল এবং সাথে সাথে তার ঠোঁট আমার ঠোঁটে স্পর্শ করলো। আমি শুধু তার দিকে তাকিয়ে আছি। কি সুন্দর এই মেয়েটা, কিন্তু অহংকার একটু বেশি। অন্যদিকে আপুও যেন স্তব্ধ হয়ে গেছে। কি হয়েছে তা বোঝার চেষ্টা করছে তখন তার গান আসলো। তুই আবার আমাকে কিস করছিস? দাঁড়া, আজকে তোর খবর আছে। ওঠাতে আমার ঠোঁট স্পর্শ করলো। আরে কাকি, তুমি? কি রে, তোর দুষ্টুমি শেষ হয়েছে? দেখো না কাকি, তোমার মেয়ে আমাকে মারতে এসেছে। কি হয়েছে? তুই একে মারতে এসেছিস কেন? জানো মা ও কি করেছে? কি করেছে আমার ছেলেটা? তোমার ছেলে না ছাই? বাজে কথা না বলে ও কি করেছে তাই বল। কাকি, আপু বলতে পারবে না, আমি বলে দিতেছি। বল বাবা। আচ্ছা শোনো। কি হয়েছে? তুই আতিকের মুখ চেপে ধরেছিস কেন? ওকে বলতে দে। না, বলতে হবে না মা, ও কিছু করেনি। আমি ওকে আর কিচ্ছু বলবো না। তোরা যে কি করিস না, আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা আতিক বাবা, তুই নাস্তা করতে বস। আচ্ছা কাকি। তুইও কি নাস্তা করবি? না, তুমি তোমার শয়তান ছেলেটাকে খাওয়াও। খাওয়াই তো দিব, তাতে তোর কি? আমার আবার কি? আমি রুমে গেলাম। আর তুই শোন, যাওয়ার সময় আমার সাথে একটু দেখা করে যাস। তারপর আমি নাস্তা করে মা আপুর রুমে গেলাম। বলো, কি জন্য দেখা করতে বলেছো? ও, তুই এসে গেছিস? কি জন্য ডেকেছো? তুই আমার পিছু ছাড়বি কবে বল? যতদিন না তুমি আমাকে ভালোবাসবে ততদিন আমি তোমার পিছু ছাড়ছি না। আর সত্যি বলতে আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। দেখ, আমি কিন্তু তোকে ভালোভাবে বলছি, আমার পিছু ছেড়ে দে, না হলে কিন্তু তোর খবর আছে। তুই যা করার করে দেও, আমি তোমাকে ভালোবাসি আর তোমার পিছনেই লেগে থাকবো। দেখিস তোর কি হাল করি আমি। আচ্ছা। তারপর কাকিদের বাসা থেকে বেরিয়ে বন্ধুদের কাছে গেলাম। আরে আয় আয়, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। জানি, তাই তো তোদের কাছে আসলাম। চল চা খেয়ে আসি। তারপর সবাই চা নিয়ে আবার মাঠে বসলাম। দোস্ত, ভাবি মানে মাওয়াপুর কি অবস্থা? আরে ভাই, ওটা মেয়ে না আগুন। কোনো ভাবেই আমার ভালোবাসা বুঝতে চায় না। তা তো আমরা জানি। শালা জানোস তাই? তাইলে একটা বুদ্ধি দে। শোন, তুই আপুকে প্রতিদিন গোলাপ ফুল দিয়ে প্রপোজ করবি। আপু কি শালা ভাবি বলবি, আর দেখা হলে তাকে ভাবি বলে ডাক দিবি। আর হ্যাঁ, এখন থেকে প্রতিদিন গোলাপ ফুল দিয়ে প্রপোজ করব। সে যা রাগী, আমাকে প্রতিদিনই থাপ্পড় মারে। একটু কষ্ট তো করতেই হবে। আচ্ছা ঠিক আছে, 4টা বেজে গেছে, এখন চল সবাই বাসায় যাই। তারপর সবাই বাসায় চলে গেলাম। তারপর হালকা বিশ্রাম নিয়ে সবার সাথে ডিনার করে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ভাবিটাকে ঘুম ভেঙে ব্রেকফাস্ট করে আগে ফুলের দোকান থেকে একগুচ্ছ গোলাপ ফুল নিলাম। তারপর বন্ধুদের নিয়ে একসাথে কলেজ গেটে দাঁড়ালাম। শোন, তোরা এখান থেকে তোদের ভাবে আসলে আমাকে কল করবি। তারপর আমি কলেজের মধ্যে গিয়ে আপুর জন্য অপেক্ষা করছিলাম। অন্যদিকে মা আপু কলেজ গেটের কাছে আসলে তখনই, আরে ভাবি কেমন আছেন? কে তোমাদের ভাবি? কেন আপনি আমাদের ভাবি? আমি ভাবি মানে? আমি তোমাদের ভাবি হলাম কিভাবে? ও, বুঝেছি, তোদের এসব বলতে বলেছে তাই না? আপনি তো আমাদেরই ভাবি। আচ্ছা, তাহলে কোথায় তোদের গুণধর বন্ধু? আছে কলেজের মধ্যেই, আপনি ভিতরে যান ভাবি। আচ্ছা, তাই যাচ্ছি, দেখিস ওর কি করি। তারপর মা আপু কলেজের ভিতরের দিকে গেল, আর আমার কাছে আমার বন্ধুরা ফোন দিয়ে জানিয়ে দিল। আর আমিও প্রস্তুত হয়ে গেলাম আপুর আসার জন্য। আপু আমার কাছে চলে আসলো। আই লাভ ইউ।
আই লাভ ইউ। তুই তোর ফালতু কাজগুলো থামাবি? কেন, কি ফালতু কাজ করেছি আমি? তুই তোর বন্ধুদের আমাকে ভাবি বলতে বলেছিস, আবার কালকে থাপ্পড় মারার পরও তুই আজকে গোলাপ নিয়ে প্রপোজ করছিস, এইসব কি? আমি তোমাকে সত্যি ভালোবাসি, তুমি কেন বুঝতে পারতেছো না? ঠাস ঠাস, বলছি না আমি তোকে ভালোবাসি না, তারপরেও তুই কেন আমাকে বিরক্ত করিস? আমি তোমাকে সত্যি ভালোবাসি, তুমি যতই আমাকে মারো না কেন আমি তোমার পিছু ছাড়ছি না, আর তুমি আমাকে ভালো না বেসে থাকতে পারবে না। তুই সেই স্বপ্নই দেখ, আর আমি তোকে কখনো ভালোবাসবো না। তারপর আমিও আর সেখানে না দাঁড়িয়ে ক্লাসে চলে গেলাম। আর সবাই ক্লাস করে যাওয়ার সময় আপুর পিছনে পিছনে বাসায় যাই। সে বাসায় ঢুকলে আমি আবার আমার বাসায় চলে যাই। আর রাত্রে প্রতিদিন আপুর ফেসবুক প্রোফাইলে ঘোরাঘুরি করতাম। মোট কথা সবসময় আপুর খেয়াল রাখার চেষ্টা করি। এভাবে চলে গেল 6 মাস। এখন আপু আমার সাথে আগের মতোই খারাপ ব্যবহার করে। প্রতিদিন তাকে প্রপোজ করতাম, আর প্রতিদিনই তার হাতে মার খেতে হতো। তাছাড়া প্রতিদিন অপমান্যর সাথে আছেই। তারপর একদিন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখনই আমার বন্ধু আনানের কল। দোস্ত, তুই কোথায়? এই তো বাসা থেকে কলেজের দিকে বের হব। কেন? দোস্ত, তুই তাড়াতাড়ি কলেজে আয়। মাওয়া আপুকে দেখলাম একটা ছেলের হাত ধরে কলেজে ঢুকতে। বুকের বাপাসে শূন্যতা অনুভব করলাম। কি বলছিস এসব? আমি এখনই আসছি। ওকে, তাড়াতাড়ি আয়। তারপর তাড়াতাড়ি বাইক নিয়ে আমি কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি সত্যি মা আপু একটা ছেলের সাথে বসে আড্ডা দিচ্ছে। এটা দেখে আমার চোখ ভিজে গেল। তারপর আমি তাদের সামনে গেলাম। আমাকে দেখে আপু, ও তুই এসে গেছিস, আয় তোর সাথে পরিচয় করিয়ে দেই। এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড সিফাত, ওর সাথে ফেসবুক থেকে রিলেশন শুরু করেছি। মানে এটা কি আপু? আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আর তুমি কিনা তার সাথে রিলেশনে গিয়েছো? ও কি বলছে এসব মাওয়া? আরে তুমি কিছু মনে করো না, ও ওই রকমই। ওর পরিচয় তো তোমাকে দেওয়াই হলো না। ও হচ্ছে আমার কাজিন আতিক, আর ও আমাকে প্রতিদিনই আই লাভ ইউ বলে, বাট আমি ওকে ভালোবাসি না। ওহ, তাই বলো মাওয়া? আর শোনো আতিক, তুমি আর মাওয়াকে ডিস্টার্ব করবে না। ও তোমাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসে, তাই ওকে আর জ্বালাতন করবে না। আমি কিছু না বলে সেখান থেকে চলে গেলাম বন্ধুদের কাছে। দোস্ত, তুই মন খারাপ করিস না। দোস্ত, কি করবো বল? এত ভালোবাসার পরও আমি ওকে আমার ভালোবাসা বোঝাতে পারলাম না। দোস্ত শোন, চল আমরা আজকে ক্লাস করব না, চল ঘুরতে যাই। চল, ঘুরতে গেলে আতিকের মনটাও ভালো হবে। না ভাই, আমার এখন ভালো লাগছে না, আমি এখন বাসায় যাব। ভাই, এভাবে মন খারাপ করে থাকিস না। আমি উঠে দাঁড়িয়ে ওদের কোনো কথার উত্তর না দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় যাওয়াতে মা ও ভাবিরা অবাক, কারণ আমি এই সময় কখনো বাসায় ফিরি না। কি রে, তুই আজকে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? তোর শরীর খারাপ? না মা। তাহলে তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? এমনি আজকে কিছু ভালো লাগছিল না, তাই চলে আসলাম। তারপরে অনেক কান্না করলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। এক ঘুমে দুপুর 3টায় উঠলাম। তারপর বাসা থেকে বের হলাম বন্ধুদের কাছে। যাবো আর বাইরে খেয়ে নেব এই কথা বলে। তারা অনেক জোর করছিল খাওয়ার জন্য, আর এত ঘুমানোর কারণ কি জানতে চাইছিল। আমি কিছু না বলে চলে আসলাম। বাইরে বের হয়ে দেখলাম বন্ধুদেরকে, ওরাও আমাদের বাসায় ঢুকতেছিল। ওহ, তুই বের হয়েছিস? আয়, আমরা তোকে নেওয়ার জন্যই এসেছি। নিশ্চয়। দোস্ত, এভাবে মন খারাপ করে থাকিস না। চলো আমরা ঘুরতে যাই। কোথাও ঘুরতে গেলে ওর মন ভালো হতে পারে। আরে ভাই, দাঁড়া দাঁড়া, ওর মুখ দেখে মনে হয় কিছু খেয়ে বের হয় নাই। তুই কি কিছু খেয়েছিস? নিশ্চুপ। কি রে, কথা বলছিস না কেন? আরে ওর বলার দরকার নেই, ওর মুখ দেখলেই বোঝা যায় ও কিছু খায় নাই। চলো, কিছু খাবি? তারপর আর জোর করে খাওয়ালো আর নদীর তীরে ঘুরতে নিয়ে গেল। তারপর সেখানে কিছুক্ষণ আড্ডা দিলাম। যে উঠে দাঁড়ালাম তখন দেখলাম মা আপুর বয়ফ্রেন্ড সিফাত যাচ্ছে। আমাকে দেখে সে দাঁড়ালো, তারপর আমার কাছে আসলো। তখনই সে বলল, কি রে শালা বাবু, সেগাটা কি বেশি খেয়েছিস নাকি চেহারার অবস্থা তো খারাপ হয়েছে? নিশ্চয়। দেখেন, আপনি ওর সাথে মজা করবেন না ভাই। আমি আবার ওর সাথে মজা করব কেন? এখনো নিশ্চয়। আপনি কিন্তু রীতিমতো আমার বন্ধুকে অপমান করতেছেন। এই তুমি চুপ থাকো, আমি ওর সাথে কথা বলছি। এবার আমি মুখ খুললাম। কি হয়েছে ভাই? আপনি ওকে ধমক দিয়ে কথা বললেন কেন? এই এবার মুখ খুলেছে আমার সেগা খাওয়া শালাবাবু। কে আপনার শালাবাবু? আর একবার ফালতু কথা বললে এর ফল কিন্তু ভালো হবে না। এই তুই কি আমাকে হুমকি দিচ্ছিস?
আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করতে চাই না, আপনি প্লিজ এখান থেকে চলে যান। কেন, আমি সত্যি কথা বলেছি বলে গায়ে লাগছে? আপনি কিন্তু এখন অতিরিক্ত করতেছেন, এর ফল কিন্তু ভালো হবে না। কি করবি রে তুই আমাকে? দেখবি তুই আমি কি করতে পারি। তুই কাজটা কিন্তু ভালো করলি না, এর ফল ভালো হবে না, দেখে নিস। তুই যা করার করে দিস। তোরাও বেয়াদবি করলি, দাঁড়া আগে ওর ব্যবস্থা করি তারপর তোদের। তারপর বন্ধুদেরকে বললাম, তোরা আবার ওর সাথে ঝগড়া করলি কেন? তো কি করব, ও তোকে এভাবে অপমান করবে আর আমরা কি তা শুধু দেখব? আমরা যা করেছি ঠিকই করেছে। তোরা আমার বন্ধু না, তোরা আমার কলিজা, এটা বলেই কেঁদে দিলাম। ওরাও কেঁদে দিল। তারপর আরো কিছুক্ষণ কথা বলে যে যার বাসায় চলে গেলাম। রাতে সবার সাথে ডিনার করলাম, না হলে সবাই সন্দেহ করবে যে কিছু না কিছু হয়েছে। তারপর ঘুম দিলাম। সকালবেলা সিয়ামের ফোন আসলো। দোস্ত তুই কোথায়? তাড়াতাড়ি কলেজে আয়। কেন, কি হয়েছে? একটু আগে দুর্জয় ওর বোনকে প্রাইভেটে দিয়ে আসার সময় রিফাত ও ওর বন্ধুরা দুর্জয়কে খুব মেরেছে। কি বলছিস এসব? আমি এক্ষুনি আসছি। তারপর আমি তাড়াতাড়ি করে বাসার সামনে কলেজে গেলাম। কলেজে গিয়ে প্রথমে দুজনকে নিয়ে হাসপাতালে গেলাম, কারণ ওর কপাল একটু কেটেছে। তারপর মাথায় ব্যান্ডেজ করে আবার কলেজে আসলাম। তারপর সবাই মিলে ওকে আজকে বিকালে নদীর পাড়ে বসে মারার প্ল্যান করলাম। অতঃপর দুর্জয়কে বাসায় পাঠিয়ে দিয়ে আমরা ক্লাস করলাম। তারপর বিকেলবেলা আমাদের প্ল্যান মতো আমাদের ব্যাচের সব বন্ধু বান্ধব প্ল্যান মোতাবেক নদীর পাড়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছুঁড়ে ছিটিয়ে আছে। তারপর সিফা তো আমাদের প্ল্যান মতো এখান থেকে যাচ্ছে, আর তখনই আমি তার সামনে গেলাম। সে আমাকে দেখে ভয় পেয়ে গেল। কিরে তুই এইখানে? তুই দুর্জয়কে মেরেছিস কেন? ও আমার সাথে বেয়াদবি করেছে তাই মেরেছি, আর তোদেরকেও ছাড়বো না। কি বললি তুই? আমি আর কাউকে মারবো না, আমাকে মাফ করে দেন ভাই। হা হা, আর এতক্ষণ তো বড় বড় কথা বলছিলি, এখন হা শেষ হয়ে গিয়েছে? না, আমি আর কিছু করবো না, প্লিজ আমাকে ছেড়ে দাও। হা হা, আমাদের কোনো বন্ধুর গায়ে হাত দিলে আমরা কাউকে চাই না, আর তোকেও ছাড়বো না। তারপর আমরা সবাই মারতে শুরু করলাম। শালার একটা হাত ভেঙে দিলাম। দুর্জয় তো আরো মারতে চেয়েছিল, আমি অনেক কষ্টে ছাড়িয়েছি। ভাই তুই আমাকে ছেড়ে দে, ওকে আমি আজ মেরেই ফেলবো। না থাক স্যার ভাই, ওকে আমরা অনেক মেরেছি, এখন ছেড়ে দে। তারপর সিফাতকে একটা রিকশায় করে হাসপাতালে পাঠিয়ে দিয়ে আমরা সবাই যে যার বাসায় চলে গেলাম। পরের দিন সকালে আগের মতো কলেজে গেলাম। তারপর হঠাৎ করে মা আপু ডাক দিল। আমি না শুনে চলে যাচ্ছিলাম, কারণ আমি তার সামনে যাই না সেই ঘটনার পরে। যে আমার ভালোবাসা বুঝলো না, তার সাথে আর কিছু না করাই ভালো। সে তো অন্য একজনকে ভালোবাসে, তাকে নিয়ে সুখে থাকুক, আমি আর তার মাঝে যেতে চাই না। কিন্তু জোর করে মা আপু আমার সামনে আসলো। কলেজের ছাত্রছাত্রীরা সবাই দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, আর আমাকে থামিয়ে বলতে শুরু করলো, তুই তোর বন্ধুদের নিয়ে সিফাতকে মারলি কেন? আমি কাউকে শুধু শুধু মারিনি, আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে পারেন। তুই মারলি কেন? সিফাত আমাকে সব বলেছে, ও আমাকে ভালোবাসে, সেই জন্য তুই ওকে মেরেছিস। আরে আমি সেই জন্য মারিনি। তুই ওকে মারলি কেন? আরে আমার কথা শুনবে তো? কি শুনবো তোর কথা? তুই ওকে শুধু শুধু মারলি কেন? আসলে তোকে প্রশ্রয় দিতে দিতে মাথায় তুলে ফেলেছি। তোকে এত মেরেছি তবুও তোর লজ্জা হয় নাই। আসলে তোকে তোর মা বাবা কোনো ভালো শিক্ষাই দিতে পারেনি। ঠাস ঠাস করে 4টা থাপ্পড় বসিয়ে দিলাম। চুপ থাক তুই। তোর পেছনে আমি বেহার মতো ঘুরে বেরিয়েছি শুধু তোকে ভালোবাসি বলে। আমি তোর জন্য এত কষ্ট করলাম, তবুও তুই অন্য একজনের সাথে রিলেশন করছিস। আমি কিছুই বলিনি, আমি চেয়েছি তুই ভালো থাক, তাই আমি তোদের মধ্যে আসিনি। কিন্তু ও আমার বন্ধুকে মেরেছে। আমার বন্ধুরা এক একটা কলিজা। আমার বন্ধুদেরকে যে মারবে তাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। আর আমার বাবা মামাকে খারাপ শিক্ষা দেয়নি। আমি শুধু তোকে ভালোবাসি বলে জ্বালাতন করতাম। এখন থেকে আর কখনো তোর সামনে আমি আর আসবো না। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বন্ধুরা আমাকে বাসায় নিয়ে গেল। ফ্ল্যাশব্যাক শেষ। সেদিন বাসায় গিয়ে কান্না করলাম। অনেকবার ডাকার পরও দরজা খুললাম না। তারপর চিন্তা করে দেখলাম সে যখন আমাকে ভালোবাসে না, তাই আমিও আর তার সামনে যাব না। অনেক কষ্ট করেছি তার জন্য, তাই সিদ্ধান্ত নিলাম ওই ভার্সিটিতে আর ক্লাস করব না। ক্লাস করবো একটা প্রাইভেট ভার্সিটিতে, আর শুধু পরীক্ষাটা আমাদের ভার্সিটি থেকে দিব। বিকালে রুম থেকে বের হলাম। আমাকে থেকে মা বাবা, ভাবিরা আর ভাইয়ারা অবাক চোখে তাকিয়ে আছে। আমি রুম থেকে বের হচ্ছি না। এটা শুনেই বাবা আর ভাইয়া বাসায় চলে এসেছে। কি হয়েছে তোর বাবা? তুই আটকে রেখেছিস কেন? নিশ্চুপ। তাছাড়া তোর চোখ লাল কেন? এখনো নিশ্চুপ। তাই তো মনে হচ্ছে, অনেকক্ষণ ধরে কান্না করেছে।
তুই কি কোনো কারণে কান্না করেছিস? এমন সময় কাকি আসলো। কি হয়েছে বাবা তোর? তুই এমন করছিস কেন? চেহারা কি হাল করেছিস? কি হলো, কথা বলছিস না কেন? তোমরা আগে আমার ছেলেটাকে কিছু খাওয়াও, তারপর আমার ছেলে ঠান্ডা মাথায় সবকিছু বলবে। ও তাই তো, আম্মু আপনি ওকে নিয়ে আসুন, আমি টেবিলে খাবার বেড়ে দিতেছি। তারপর আম্মু টেবিলে খাবার নিয়ে গেল, কাকি আমাকে খাইয়ে দিচ্ছে, আমি খাচ্ছি। আর অন্যদিকে মাওয়া গেল সিফাতকে দেখতে। কেমন আছো সিফাত এখন? এখন একটু ভালো। জানো, আজকে সকালে আতিককে তোমার জন্য অনেক অপমান করেছি, কিন্তু ও তাই নাকি? আমি জানতাম না। আমাকে মারলে তুমি আমার ব্যথা সহ করতে পারবে না। তবে আবার কিন্তু কি, ও আজকে আমার গায়ে হাত তুলে আমাকে অনেক অপমানজনক কথা বলেছে। এখন আমি চাই তুমি ওকে তোমার বন্ধু বান্ধব নিয়ে মারো। না সোনা, এটা করা যাবে না। ওদের ফ্রেন্ড সার্কেল অনেক ডেঞ্জারাস, পরে আমাদের অনেক ক্ষতি করবে। তাহলে এখন কি করব? শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা অন্য এলাকা থেকে গুন্ডা ভাড়া করে এনে ওকে মারি, তাইলে কেমন হয়? ও তাইলে অনেক ভালো হয়। শোনো, যে সময় মারবো আমি ওদের সাথে থাকবো। আচ্ছা। তারপর সিফাত ওর বন্ধুকে সব ব্যবস্থা করতে বলে। ওর বন্ধু সব করেও ফেলে। তা শুনে মা অনেক খুশি। মা, আমরা বিয়ে কবে করব? আমার পড়াশোনাটা হলেই। তুমি একবার চিন্তা করে দেখেছো, তোমার বাবার সম্পত্তি আর আমাদের সম্পত্তি যখন এক হবে, তখন আমরা এই শহরের টপ বিজনেসম্যান। আচ্ছা, আমি এখন যাই, মা চিন্তা করবে। আচ্ছা যাও, আর বিকেলে ফোন দিলে চলে আসবে। তারপর মামা আচ্ছা বলে বাসায় চলে গেল। আর ওইদিকে আমার খাওয়া শেষ। তারপর বন্ধুরা আমাকে আড্ডা দেওয়ার জায়গায় আসতে বলে। তারপর সবাই মিলে আড্ডা দেওয়ার জায়গায় চলে আসলাম। দোস্ত, এখন মাওয়া আপুর পিছন থেকে যেন আর না দেখি। ভাই, এখন ওকে ভুলে নতুন করে শুরু কর। দোস্ত, আমি আর এই ভার্সিটিতে থাকতে চাই না। তুই এই ভার্সিটিতে না থাকলে আমরা কেউই থাকবো না। দোস্ত চল, আমরা কুমিল্লা প্রাইভেট ভার্সিটিতে ক্লাস করি, আর এখানে পরীক্ষার সময় পরীক্ষা দেই, কারণ ওই ভার্সিটিতে আমার কাকা একজন প্রফেসর। আমি তো এটাই চাই। তাইলে আর কি, দুজয় তুই তোর কাকার সাথে কথা বল, আর আমরা কুমিল্লা যাওয়ার প্ল্যান করি। তাই করি আমরা। আচ্ছা ঠিক আছে, আমি কাকার সাথে কথা বলবো। তারপর আজকে আমি ওদের সাথে বেশি আড্ডা দিলাম না, বাসার দিকে রেডি হলাম। তারপর আমি 5:30টায় ওদেরকে বলে আড্ডা থেকে বিদায় নিলাম। আমি বাইক নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম, তখন আমার সামনে একটা কালো গাড়ি আসলো। তখন আমি ব্রেক করলাম। তারপর গাড়ি থেকে 15 জন মুখবাদা মানুষ নামলো। কিরে, তোরে নাকি এই এলাকার কেউ কিছু বলতে পারে না? আপনারা কারা? আমার কাছে কি চান? আমরা তোর জীবন চাই। কি বলতে চান আপনারা? তারপর লোকটি কিছু বলার আগে আমার মাথায় কে যেন আঘাত করলো। আমি মাথায় হাত দিয়ে পিছনে তাকিয়ে দেখি মা আপু হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আপু তুমি? হ্যাঁ, আমি আর ওই লোকগুলো আমার ভাড়া করা। কিন্তু তুমি আমাকে মারতে চাও কেন? তুই আমার সিফাতকে মেরেছিস, তাছাড়া আজকে কলেজের সবার সামনে থাপ্পড় মেরেছিস। এগুলো কি আমি এমনি এমনি ছেড়ে দেব? হ্যাঁ, তুমি তো আজকে আমাকে মেরে ফেলবে। তাহলে আমি কিছু কথা বলি। একদিন তোমার এই অহংকার ভেঙে যাবে, সেদিন তুমি আমায় চাইবে কিন্তু পাবে না। আর হ্যাঁ, সিফাত তোমাকে নয়, তোমার টাকাকে ভালোবাসে। আমার এই কথাটা মিলিয়ে নিও। এই দিনটা কখনো আসবে না, এই বলেই আরেকটা বাড়ি দিল। তারপর সবাই মিলে মারতে থাকলো। একসময় আমার চোখ বুজে গেল ব্যথা লাগাতে। তারপর যখন আমি চোখ মেলে তাকালাম, তখন দেখি আমি হাসপাতালে বেডে শোয়া। আমি নড়তে পারছিলাম না। আমার সারা শরীরে প্রচুর ব্যথা এবং হাতে পায়ে ব্যান্ডেজ। আমার গান ফিরতে দেখি মা আমার কাছে এসে ডাক্তারকে ডাক দিল আর আমাকে ধরে কান্না করে দিল। ওইদিকে মায়ের ডাক শুনে ডাক্তার দৌড়ে কেবিনে আসলো। আমি কিছু বলতে পারলাম না। কথা বলতে কষ্ট হচ্ছে, তাই চুপ করে থাকলাম। তারপর ডাক্তার আমার দিকে তাকালো। তাকিয়ে দেখে সত্যি আমার গান ফিরেছে। এই কথা শুনে আমার পরিবারের সবাই ভিতরে চলে এসেছে, সাথে মা ও কাকা কাকিও এসেছে। তারপর কি হয়েছে বাবা, তোর এই অবস্থা কি করে হলো? এটা শুনে আমি মা আপুর দিকে তাকালাম। দেখি সে ভয়ে চুপসে গেছে। তাই আমি অনেক কষ্ট করে বললাম, একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছি। কিন্তু ডাক্তার তো বলল তোকে অনেকে মিলে মেরেছে এবং মাথায় এক জোরালো আঘাত করেছে। তারপর সবাই চুপ হয়ে গেল আর ডাক্তার আমাকে ঘুমের ইনজেকশন দিল। আমি কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। আর অন্যদিকে মা বাসায় গিয়ে ভাবে আমি
আতিককে মেরে কি ভালো করলাম? ছেলেটা তো আমাকে খুব ভালোবাসে, তাই ওকে মারার পরও আমার নাম বললো না। না, ওকে সরি বলতে হবে। তারপর দিন সকালে আমার ঘুম ভাঙলো। তারপর আমার বন্ধুরা আসলো। ওরা অবশ্য কালকেও এসেছিল, কিন্তু আমার শরীর অবস্থা দেখে কথা বলে নাই, তাই আজকে কথা বলতে এসেছে।